চৌকিটা ছোট, তাই রাতভর দুজনে বেশ কষ্টে ঘুমিয়েছিল। ক্রিস রুহিকে পুরোপুরি নিজের বুকের উপর নিয়েই ঘুমিয়েছিল। সকালের আলোয় ক্রিসের ঘুম ভাঙতে নিজের উপর রুহির শরীরের উষ্ণতা টের না পেয়ে একটু ধরপড়ি ওঠে। চারিদিকে তাকিয়ে রুহিকে না দেখে অবাক হয়, তারপর তাড়াতাড়ি চৌকি থেকে নেমে পড়ে। ক্রিস বাটারফ্লাই। ঠিক তখনই রুহি চুল মুছতে মুছতে ঘরে ঢুকেছিল আর ক্রিস দরজা দিয়ে বেরোচ্ছিল। দুজনের মাথা ঠাস করে ধাক্কা খায়। রুহি, আহ মা গো, মাথাটা না আলুর বস্তা। ক্রিস, কোথায় ছিলে? হ্যাঁ, এত সকালে উঠছো কেন? উফ, তাতে কি হয়েছে? বাদরের মতো লাফাচ্ছেন কেন? ওয়াশরুমে যাব না নাকি? না, বিছানায় করো। রুহি চোখ বড় বড় করে, এই আপনি কি পাগল নাকি? ক্রিস হাসতে হাসতে, হ্যাঁ তোমার জন্যে। রুহি, ফালতু না বকে ফ্রেশ হয়ে আসুন, চা করবো আপনার জন্য। ক্রিস, আমি বেরোবো, তুমি একা থাকতে পারবে তো? রুহি, কেন পারবো না, আমি কি বাচ্চা নাকি? ক্রিস এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরে বলল, তোমার যা যা লাগবে এখন একটা লিস্ট বানিয়ে রাখো, বই খাতাগুলো রেখে রাখো, সব নিয়ে আসবো। রুহি চুপ করে তাকিয়ে থাকে, কিন্তু এত টাকা পাবেন কোথায়? ক্রিস হালকা আসে, ওটা আমার উপর ছেড়ে দাও। তারপর ক্রিস ফ্রেশ হতে চলে যায় আর রুহি স্থির চোখে তার তাকিয়ে থাকে ক্রিসের যাওয়ার দিকে। সারাদিন কেটে সন্ধ্যা নেমে যায়, অথচ ক্রিসের এখনও কোনো খোঁজ নেই। দুপুরে একবার ফোনে বলেছিল আসছে, একটু দেরি হবে, তারপর মানুষটা কোথায় গেছে কে জানে। রুহি জানলার ধারে বসে বারবার ফোনটা হাতে নিচ্ছিল, আবার নামিয়ে রাখছিল। ফোনে নেটওয়ার্ক নাই, একদম কল যাচ্ছে না। সে হালকা বিরক্ত মুখে বলে ওঠে, এখন এবার কল করব কি দিয়ে? ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ, বাটারফ্লাই। সেই ডাক শুনে রুহির শরীর যেন বিদ্যুৎ খেলে উঠে সে ছুটে যায় বাইরে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ক্রিস, ঘামে ভেজা মুখ, ধুলো মাখা জামা আর দু হাতে বড় বড় ব্যাগ। গুনে দেখলে অন্তত 7-8টা। রুহি চোখ বড় বড় করে, হায় আল্লাহ, এত ব্যাগ, এত কিছু এনেছেন কেন? কি আছে এগুলোতে? ক্রিস মুচকে এসে, ভেতরে চলো, এক এক করে দেখাচ্ছি। দুজনে ঘরে ঢুকে চৌকির উপর ক্রিস ব্যাগগুলো রাখে, তারপর একে একে খুলে দেখাতে শুরু করে। প্রথম ব্যাগ খুলতে বেরিয়ে আসে দুটো সুন্দর ড্রেস, একটা হালকা গোলাপি রঙের চুড়িদার যার গলায় সূক্ষ্ম সোনালি কারুকার্য, আর একটা নেভি ব্লু কালারের সালোয়ার কামিজ যার ওড়না ছোট ছোট পাথরের কাজ। দ্বিতীয় ব্যাগ থেকে বেরোয় জোড়া সাদা স্নিকার আর হালকা হিল জুতো। রুহির চোখে দিকে তাকিয়ে ক্রিস বলে, সবসময় হিল পরলে তো তোমার পায়ে ব্যথা করে, তাই স্নিকার্স এনেছি। তৃতীয় ব্যাগে বই আর খাতা, নতুন কলম, তুমি যে বইগুলো বলেছিলে সব এনেছি। বলতে বলতে ক্রিসের মুখে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে ওঠে। তারপর ব্যাগ থেকে বেরোয় রুহির প্রয়োজনীয় জিনিসপত্র, চুলের তেল, ব্রাশ, ফেস ওয়াশ, ছোট্ট আয়না, পাউডার, লিপ বাম, সব কিছু নিখুঁতভাবে সাজানো। রুহির অনুভূতি হয়ে তাকিয়ে থাকে, আপনি এগুলো সব মনে করে করে এনেছেন? ক্রিস শুধু হাসে, তারপর আর একবার খুলে বলে, এগুলো তোমার জন্য। ভেতরে 2 জোড়া চুড়ি, এক জোড়া ছোট গোল সোনালি রং, আর এক জোড়া হালকা নীল রঙের শাড়ি যার কিনারে রূপলি কাজ, আর একটা ব্যাগে গাঢ় লাল রঙের শাড়ি যার কাপড়ে ফুলের নকশা যেন আলোয় ঝিলমিল করছে। রুহি নির্বাক দাঁড়িয়ে থাকে, তার চোখে জল চকচক করে। সে শুধু ধীরে বলে, এত কিছু আনলেন কেন ক্রিস? ক্রিস এগিয়ে এসে রুহির কপালে হাত রেখে বলে, কারণ আমি তোমার কোনো কমতি রাখতে চাই না। রুহি হঠাৎ কিছু না ভেবে ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে, তার বুকের ভেতর চাপা আবেগের ঢেউ এক মুহূর্তে ফেটে বেরিয়ে এসে ক্রিস হঠাৎ আচমকা আলিঙ্গনে এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়, হাত দুটো নড়াতে পারে না, শুধু অনুভব করে রুহি কাঁপতে থাকা শরীরটা নিজের গায়ে গলে পড়ছে। পরের মুহূর্তে ভারসাম্য হারিয়ে দুজনে চৌকির উপরে পড়ে যায়, রুহি পুরোপুরি ক্রিসের উপর। তবুও ছাড়ে না, আরও শক্ত করে ধরে রাখে। চোখ বন্ধ করে নিঃশ্বাসে কেঁপে ওঠে রুহি, তারপর হঠাৎ ফুপিয়ে ওঠে ক্রিস বিহ্বল হয়ে, এই এই তুমি হঠাৎ এমন করে কাঁদছো কেন বাটারবেলায়? তুমি কি আমার মতো পাগল হয়ে গেছো? রুই কাঁপা গলা, হ্যাঁ, আপনার জন্য পাগল হয়ে গেছি। কি দরকার ছিল এত কিছু আনার? নিজের জন্য তো কিছুই এনেন না, কাল তো কিছুই নেই। কাল থেকে একই জামা কাপড় পরে আছেন। কিস মৃদু হেসে রুহির মাথায় হাত বলে আঙ্গুলের ফাঁকে ফাঁকে রুহির চুলে হাওয়ার মতো ছুঁয়ে দেয়। ক্রিস, ওগুলো নিয়ে ভাবিস না, 2 দিন পর নিয়ে নিব। এখন তুই মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? রুহি চোখ মুছে, কিন্তু এত টাকা কোথা থেকে পেলেন? কিছু একটু দিয়ে দেয়। আমি একটা কাজ পেয়েছি। রুহি চোখ বড় বড়, সত্যি? কী কাজ? কিস কিছুটা গোপন হাসি দিয়ে বলে, মানে তেমন কিছু না, আপাতত লেখালেখির কাজ। ভালো কিছু না
পাওয়া পর্যন্ত এটাই করব। রুহির চোখে আবারও একরাশ আলোর ঝিলিক খেলে। সে মৃদু হেসে বলে, তাহলে আপনার পড়াশোনা আর করবে না? ক্রিস তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁটের কোণে হাসি ফুটে, পড়বো তো, কিন্তু এবার তুই আমায় পড়াবি, কেমন? রুহি এক চিলতে হাসি দিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়, আমি আপনায় পড়াবো। রাত গভীর হয়েছে, দূরের কুকুরের আওয়াজ ভেসে আসছে নিস্তব্ধ অন্ধকারে। রুহি আধশোয়া, হঠাৎ সে টের পায় ক্রিসের শরীরটা অস্বাভাবিক গরম হয়ে উঠছে। তার বুকের উপর রাখা মুখটা তুলতে চমকে ওঠে। রুহি হাত বাড়িয়ে ক্রিসের কপালে ছোঁয়া দিতে ভয়ানক জ্বর। তার চোখে আতঙ্ক নেমে আসে। রুহি উদ্বিগ্ন বলে, ক্রিস, ক্রিস শুনছেন? আপনার তো অনেক জ্বর। আমান ভাইকে ফোন করে উনি ডাক্তার নিয়ে আসবেন। ক্রিস চোখ খোলে। জ্বরের ঘোরে তার চোখ দুটো লালচে জ্বলছে। গলায় কাঁপাসার, বাটারফ্লাই, আমার পুরো শরীর ব্যথা করছে, প্রচুর ঠান্ডা লাগছে, একটু কাছে প্লিজ। রুহি কেঁপে ওঠে। বাইরে থেকে শীতল বাতাস ঢুকছে জানলার ফাঁক দিয়ে। চাদর তো নেই, গরম কিছুই নেই ঘরে। রুহি হতাশ মুখে, ঠান্ডা লাগছে কিন্তু কিছুই তো নেই ঢাকবার। সে ধীরে ক্রিসের উপর শুয়ে পড়ে, নিজের ওড়নাটা খুলে যতটা পারে দুজনের শরীর ঢেকে দেয়। তার বুক ক্রিসের বুকের সঙ্গে মিশে যায়। শরীরের উষ্ণতা দিয়ে যেন আগুনের মতো সেই জ্বরকে হার মানাতে চায়। ক্রিসের কাঁপুনি কিছুটা কমে আসে, কিন্তু ব্যথার তীব্রতা সে অন্যমনস্ক হয়ে রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, ক্রিস, তুই কাছে থাকলে সব কষ্ট দূর হয়ে যায়। রুহি গলা ভারী হয়ে আসে, তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। নরম গলা বলে, আমি আসি ক্রিস, আপনার কিচ্ছু হবে না। বাইরে হালকা বাতাসে জানলার পর্দা নড়ে ওঠে, চাঁদের আলো এসে পড়ে চৌকির উপর। কিছুক্ষণ পর হঠাৎ ক্রিস রুহিকে সরিয়ে উঠে বসলো। রুহি অবাক হয়ে বলল, কি হলো, বেশি খারাপ লাগছে? ক্রিসের চোখ লালতে ক্লান্তিতে ভারী হয়েছে। সে একবার তাকালো রুহির দিকে। রুহির গায়ে তখন আর ওড়নাটা নেই, থ্রি পিসটা সামান্য সরে গেছে। ভেতরের অংশে ফিতা দেখা যাচ্ছে আধো হলে। ক্রিস একবার শুকনো ঢোক গিলে চোখ বুঝে আবার খুলল। তার কণ্ঠ নরম, তবুও ভেতরে চাপা আগুন। ঘুমা বাটারফ্লাই, আমি একটু বাইরে ঘুরে আসি। রুহি ভুরু কুচকে বলে, মানে? শরীরে এত খারাপ আর আপনি বাইরে যাবেন? ক্রিস জোর করে হাসলো, আমি ঠিক আছে, তুই ঘুমা। রুহি পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে, নিঃশ্বাস কাঁপছে, না, কোথাও যাবেন না, এত জ্বর নিয়ে আমি আপনাকে বাইরে যেতে দিব না। হঠাৎ ক্রিস রুহিকে এক ঝটকায় বিছানায় শুয়ে দেয়। দুই হাতে তার কবজি চেপে ধরে চোখের গভীরতায় মিশিয়ে দিল রুহিকে। গলার স্বর ভারী হয়ে গেল, আর কিছুক্ষণ এভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না বাটারফ্লাই। এক মুহূর্তে থেমে সে রুহির কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, ঘুমিয়ে পড়ো, আমি বাইরে থেকে আসছি। কিস উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই রুহি কিসের হাত চেপে ধরে। রুহি কাঁপা গলা বলে, প্লিজ যাবেন না, আমার ভয় করছে। ক্রিস মুচকি এসে বলে, আমাকে ভয় করছে না? রুহির গাল টকটকে লাল হয়ে যায়। সে মাথা নিচু করে ধীরে ধীরে নাড়ে, না বোঝায়। ক্রিস নিচু গলা ফিসফিস করে বলে, নিজের বিপদ নিজেই ডাকছো বাটারফ্লাই, এখন আমায় সামলাও। রুহি কিছু বলতে যাবে, তার আগে ক্রিস তাকে হালকা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রুহি শুকনো গলায় ঢোক গিলে ক্রিসের চোখে অন্যরকম নেশা খেলে যাচ্ছে। ক্রিস ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। রুহি ভয়ে কাঁপা গলে বলে, কি করছেন আপনি? আপনার তো শরীর খারাপ। ক্রিস ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, ক্রিস খান এতটা দুর্বল নয় বউ, যে সামান্য জ্বরের কারণে বউকে সুখ দিতে পারবে না। ক্রিস একটানে রুহিকে তুলে নেয়, তার বসিয়ে দিল। রুহি ঘাবড়ে গিয়ে ক্রিসের বুকে হাত দিয়ে ঠেলতে চাইল, কিন্তু সরাতে পারল না। ক্রিস রুহির চেপে ধরে তাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। মিনিটের পর মিনিট গড়িয়ে যায়, কিন্তু ক্রিস থামে না। রুহি হাঁপিয়ে উঠে শ্বাস নিতে পারে না। প্রায় অনেকক্ষণ পর রুহির নড়াচড়া না পেয়ে ক্রিস রুহিকে ঠেলে বিছানায় ফেলে দেয়। ঠিক তখনই তার চোখে পড়ে রুহির জ্ঞান নেই। ক্রিস রুহির গালে চাপড় দেয়। ক্রিস, বাটারফ্লাই, বাটারফ্লাই, হে আল্লাহ, এ কেমন লেদামার কামে! এতটুকুতে অজ্ঞান হয়ে গেল। 83 কেজি ওজন নিতে গিয়ে কি কোমায় চলে যাবে? 10টা দিন কেটে গেছে। ক্রিস প্রতিদিন সকালে রান্না করে কাজে যায়, বিকেলে ফিরে এসে আবার নিজেই রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। রুহি অনেকবার বলেছে, আমি পারবো রান্না করতে, আপনাকে এত কষ্ট করতে হবে না, কিন্তু ক্রিসের জেদের কাছে পেরে ওঠেনি। রুহি সারাদিন পড়াশোনা আর ঘরের টুকটাক কাজ করে, তবুও তার সময় কাটে না। সারাদিন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে ক্রিসকে ছাড়া। কালকে কলেজে খুলবে, কয়েকদিন পরে পরীক্ষা, তবু মনটা অজানা কেমন ভারী। ভাবনার মধ্যে হঠাৎ দরজায় টোকা শব্দ। রুহি একটু চমকে ওঠে। এত তাড়াতাড়ি ক্রিস ফিরলেন? এই সময় তো উনি আসেন না। ক্রিস, বাটারফ্লাই। ক্রিসের গলাটা শুনে রুহির বুকে প্রাণ আসে। সে ছুটে গিয়ে দরজা খুলে মুখে হাসি। ক্রিস,
আজ এত তাড়াতাড়ি এলেন? কি শেষে সরে দাঁড়ায়, পাশে থাকা মানুষটা সামনে নিয়ে আসে। রুহি অবাক হয়, চোখ বড় বড় হয়ে যায়। রুহি, আম্মু? এরপর আর কিছু বলতে পারে না। রুহি ছুটে গিয়ে জড়িয়ে ধরে মায়ের গলা। রুহি, আম্মু তুমি এসেছো, আমি কত খুশি। আমি ভাবতে পারিনি তোমাকে দেখবো আবার। আম্মু, খুশি হয়েছিস তো? কাঁদছিস কেন রে পাগলি? রুহি গলাটা কাঁপে। তুমি কি আমাকে ক্ষমা করছো আম্মু? হ্যাঁ রে মা, ক্রিস সব কিছুই আমাকে বলেছে। রুহি মুখ ঘুরিয়ে তাকায় ক্রিসের দিকে। ক্লান্ত মুখে মৃদু হাসি নিয়ে ক্রিস ওর দিকে তাকিয়েছে। রুহি, আপনি একটু ফ্রেশ হয়ে আসুন, আমি খেতে দেবো। আর আম্মু, ভিতরে এসো। ক্রিস, আমি একটু দোকানে যাচ্ছি, কিছু নিয়ে আসি, তুমি তোমার আম্মুর সঙ্গে গল্প করো। বাইকের শব্দ মিলিয়ে গেল গলির ভিতরে। রুহি মাকে নিয়ে ঘরে ঢুকে চৌকিতে বসায়। ঘরে সন্ধ্যার আলো পড়ছে। ছোট্ট ঘরটা নিঃশব্দ, শুধু জানলা দিয়ে হালকা হাওয়া ঢুকছে। রুহি খুশি মুখে মাকে বসতে দেয় চৌকিতে, কিন্তু তার মা চারিদিকে তাকিয়ে কেমন চুপ হয়ে যায়। আম্মু সারা ঘরে চোখ বুলে। তুই এখানে থাকিস কীভাবে রুই? ঘরে তো তেমন কিছু নেই, এইটুকু চোখে কটা থালা বাসন ছাড়া কিছুই তো চোখে পড়ছে না। একটা পাখা পর্যন্ত নেই। রুই হেসে বলে, এখানে অনেক হাওয়া দেয় আম্মু, ঠান্ডা লাগে, তাই পাখার দরকার হয় না। আর আমরা দুজন মানুষ, এত কিছু বা কী দরকার হবে? মা একটু থেমে নরম গলায় জিজ্ঞেস করলে, তুই সুখে আছিস তো মা? রুই মৃদু হেসে বলে, হ্যাঁ মা, আমি খুব সুখে আছি, উনি আমার অনেক যত্ন করেন। মা দীর্ঘশ্বাস ফেলেন। আচ্ছা শোন, একটা কথা বলি, তুই আমার সঙ্গে ফিরে চল। এখানে থেকে ওখানে থেকে পড়াশোনা করবি, এভাবে থাকতে হবে না তোকে। আমি ভাবতেই পারছি না আমার এত সুন্দর মেয়েটা এমন একজনকে বিয়ে করছে যে সিমেন্ট বালি বয় দোকানে। রুই হঠাৎ থেমে যায়, মুখ শক্ত হয়ে যায়। রুই, কী বললে আম্মু? ক্রিস সিমেন্ট বালি বয়? হ্যাঁ। মা শান্তভাবে, হ্যাঁ রে মা, তা নয়তো কি, তোর আব্বু দেখেই আমায় বলেছিল। তারপর আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ও তখন সব বলেছে। শোন রে মা, এই বয়সে ভুল সবাই করে, তোর আব্বু সব শুনে তোকে দোষ দেয় না। চল ফিরে চল আমার সঙ্গে, আমরা তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো। রুহির বুকটা কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, কিন্তু গলাটা শক্ত করে বলে, এসব কি বলছো আম্মু? আমাদের বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, এভাবে আমি কিভাবে চলে যাব? মা একটু বিরক্ত গলে বলে, তাহলে কি করবি? সারা জীবন এই ভাঙা বাড়িতে থাকবি? তোর স্বপ্নের কী হবে? এই ছেলে তোকে পড়াতে পারবে না, এত দূর পড়াশোনা চালাতে পারবি? রুহি চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে, তবু নিজেকে সামলে বলে, তুমি ফিরে যাও আম্মু, আব্বুকে বলো আমায় যেন ক্ষমা করে দেয়। কিন্তু আমি তোমাদের কথা শুনে চলে যেতে পারবো না। রুহির গলাটা কেঁপে ওঠে, চোখের পানি থামানোর চেষ্টা করে থামাতে পারে না। মা চুপ করে বসে থাকেন, তার মুখে কোনো কথা নেই, শুধু মেয়ের চোখের জল দেখে বোঝার চেষ্টা করছে মেয়েটা কী চায়। আম্মু ব্যাগ হাতে নিয়ে বলল, চল মা, আমি তাহলে উঠি। রুহি কাঁপা গেল বলে, তুমি রাগ করো না আম্মু, আমি তোমাদের খুব ভালোবাসি, কিন্তু এখন ফিরতে পারবো না। মা কিছু বলে না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসে, তারপর চুপচাপ দরজা দিয়ে বেরিয়ে যায়। রুহি দরজার পাশে দাঁড়িয়ে থাকে, চোখের সামনে মায়ের ছায়াটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। ঘরটা হঠাৎ খুব নিঃশব্দ হয়ে যায়। রুহি চোখ মুছে ধীরে দরজা বন্ধ করে চৌকির ধারে বসে চুপচাপ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ঠিক তখনই বাইরে বাইকের শব্দ শোনা যায়। দরজা খুলে কিস ঢুকে, মুখে হালকা হাসি, হাতে একটা ছোট্ট প্যাকেট। কিসে কি, তোমার আম্মু কোথায় গেলেন? রুহি বলে, উনি চলে গেছেন একটু আগে। ক্রিস কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হেসে বলে, ও, আমি তো তোমার আম্মুর জন্য মিষ্টি এনেছি। রুহির মাথায় এখনও ঘুরছে এই কথাটা, ক্রিস সিমেন্ট বালি বয়। কানে যেন বারবার বাজছে কথাটা, তার বুকের ভেতরটা কেমন ভারী হয়েছে। রুহি কোনো কথা না বলে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ক্রিসের হাত থেকে মিষ্টির প্যাকেটটা টেনে নিল, আর সেটা রাগে মেঝেতে ছুড়ল। ক্রিস অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে এসে রুহির দুই গালে হাত রেখে ঠান্ডা গলে বলে, কী হয়েছে বাটার বেলা, কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়ছে? রুহির চোখ ভরে গেল পানিতে, কিন্তু এবার তার কণ্ঠ কাঁপছে অন্য কারণে। আপনি আপনি সিমেন্ট বালি? ক্রিস একটু চুপ করে রইল, তারপর হেসে পড়ল, কেন? সিমেন্ট বালি বয়ে শুনে বুঝি তোমার লজ্জা লাগছে আমাকে হাজব্যান্ড বলছে? রুহি হঠাৎ কেঁপে ওঠে, জোরে ক্রিসকে ঠেলে দিল। ক্রিস খানিকটা পেছনে সরে দাঁড়ালো, তবুও চোখে রইল সেই শান্ত দৃষ্টি। রুহির গলাটা ভেঙে গেল কান্নায়। রুহি, এই জন্য তো আপনার প্রতি রাতে গায়ে হাত পায়ে ব্যথা হয়, ঘুমাতে পারেন না, রোদে মুখ পুড়ে গেছে, কেন এত কষ্ট করেন? কেন আমায় বিয়ে করলেন? আমায় বিয়ে না করলে আপনাকে তো এই ভাঙা ঘরে থাকতে হতো না। কেন কেন এত ভালোবাসেন আমায়? কেন সত্যিটা বলেননি? আপনি আসলে কী কাজ করেন? ক্রিস নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রুহি চোখ দিয়ে তখনও অঝরে পানি পড়ছে, বুকটা ভারী হয়েছে, গলাটা আটকেছে। সে আস্তে করে বলে, থাকবো না আমি, আর থাকবো না। আমার জন্য এত কষ্ট করছেন আপনি। আমি চুপ করে
দেখতে পারবো না। আমি চলে যাব আপনাকে ছেড়ে, তবেই আপনি বাড়ি ফিরবেন। এ কথা বলে রুহি দরজার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই কৃষের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। তার চোখ লাল হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়েছে। রুহি চলে যাবে কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। সে ঝট করে রুহির হাত চেপে ধরে। তুই কোথায় যাবি? ভাঙা গলা ভেঙে যায় কৃষের। কথাগুলো যেন ব্যথা আর রাগে মিশে আছে। রুহি চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে ভয় আর কষ্ট। আমাকে যেতে দিন কৃষ। রুহি আরও একবার বলল, কণ্ঠ কেঁপে। আমি যাব, আমাকে যেতে দিন। কৃষ রুহিকে সপাটে একটা থাপ্পড় মারে। রুহি ছিটকে খাটের কাছে পড়ে যায়। কি চিৎকার বলে, তুই নাটক করিস? আমায় ছেড়ে যাবি তুই? রাগে সে পাশে থালা বাসন গামলা জোরে লাথি মারে। থালা বাসন ছিটকে পড়ে, ঝনঝন শব্দ কাঁপে। রুহি ভয় পেয়ে পিছনের দেওয়ালে ঠেকে যায়। কৃষ তাড়াতাড়ি এগিয়ে সে রুহির চুলের খোপা ধরে টানে। আমাকে ছেড়ে যাবি বলেই আমার সপাটে দুই গালে দুটো থাপ্পড় মারে। রুহি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কিসের কণ্ঠে কাঁপন মিশে চিৎকার করে, কিসের কমতি রাখছি আমি তোর? সে নিজে জল গড়িয়ে খেতে পারে না, সে তোর জন্য রোদে পুড়ে কাজ করছে। তুই বলার আগে সব জিনিস মুখের সামনে এনে রাখি। তোকে ছেড়ে চলে যাবি তুই? রুহি কাঁদতে কাঁদতে আবার ছুটে গিয়ে দরজার দিকে যাবে। ঠিক তখন কৃষ হঠাৎ একের পর এক থাপ্পড় বসায় রুহির গেলে। প্রায় 10-12টা থাপ্পড় পরে প্রতিটা আঘাতের পর রুহি জ্ঞান হারায়। কৃষের বুকে নেতিয়ে পড়ে। কৃষ, যতদিন এই কৃষখানে নিঃশ্বাস থাকবে ততদিন প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমাকে আমার সাথে থাকতে হবে বাটারফ্লাই। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে দেয়, আমরা যেন কবরেও একসাথে থাকতে পারি। রাত 8টা। রুহি জ্ঞান ফেরে হঠাৎ। সে উঠে বসে, চোখে মুখে ভয় আর মুখে আতঙ্কের ছাপ। ঠিক তখনই কৃষের লাল হওয়া চোখ, রাগী মুখ রুহির চোখের সামনে ভেসে ওঠে। রুহি বড় বড় করে নিঃশ্বাস নিয়ে চারপাশটা তাকায়। কৃষ ঘরে নেই। বাসন থালা সব গোছানো, মাটির উপর পরিষ্কার। রুহি মনে মনে ভাবছে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? উনি কি রাগ করে কোথাও চলে গেছেন? ধীরে ধীরে চৌকি থেকে নামে রুহি বাইরে চলে আসে। সামনে তাকায়। কৃষ উঠোনে সামনে বসেছে, আগুন জ্বলছে। রুহি ভয়ে পিছন থেকে বলে, আগুন নিয়ে কী করছেন? কিন্তু কৃষ, তার কথা কৃষের কানে পৌঁছায় না। কৃষ ঠিক সেইভাবে বসে আছে। রুহি এবার এগিয়ে যায় কৃষের সামনে। কৃষ তার হাতে আগুন ধরে বসে আছে, অনেকটা পুড়ে গেছে হাতটা। রুহি চিৎকার করে দ্রুত কৃষের হাত সরিয়ে নিজের ওড়না দিয়ে কৃষের হাতের উপর ঢাকলো। হাতটা তখন হালকা লালচে, আগুন ছোঁয়া, অনেকটা পোড়া। ওড়না হাতে রাখতে কৃষ একটু চমকে উঠল, কিন্তু ধীরে ধীরে হাতের জ্বালা কমতে শুরু করলো। হাতে লালচে দাগগুলো কিছুটা ফুলে আছে তীব্র ব্যথায়। রুহি চোখে চোখ রেখে তার হাত সামলে রাখে, যেন গরমটা দ্রুত কমে যায়। কৃষ প্রথমে একটু অবিশ্বাস্য তাকলো, তারপর ধীরে ধীরে শান্ত হলো। রুহির চোখ লাল, মুখে উদ্বেগ, কাঁপা গলা বলে, আপনি এরকম কেন করেন বলুন তো? দেখুন হাতটা কতটা পুড়ে গেছে। কৃষ কিছু না বলে হঠাৎ রুহিকে এগিয়ে এসে তারপর তাকে জড়িয়ে ধরে। বুকের ভেতরটা রুহের মুখটা টেনে নিয়ে যায়। শান্ত গলা বলে, সরি বাটারফ্লাই, আই এম সো সরি। আমি তোকে এই হাত দিয়ে আঘাত করছিলাম, তাই এই হাতটা আমি পুড়িয়ে ফেলেছি। রুহি হতবাক হয়ে বুকের ভেতর থেকে মুখ তুলে বলে, আপনি সত্যি পুরো একটা পাগল। কৃষ মৃদু হেসে বলে, হ্যাঁ শুধু। রুহি ওর কথা শেষ করতে না দিয়ে বলে ওঠে, হ্যাঁ আমার জন্যই তো, তাই তো? তারপর মুখটা একটু কুঁচকে রাগ মেশানো ভালোবাসা শুরু করলে, ফালতু মানুষ। এখন হাতটার কী হবে? ঘরে তো কোনো ওষুধ নেই। কৃষ হেসে বলে, তুই আদর করে দে বাটারফ্লাই, ঠিক হয়ে যাবে। রুহি চোখে চোখ রেখে বলে, ফালতু কথা বলবে না। তবুও ধীরে ধীরে হাত বাড়িয়ে পোড়া জায়গাটায় ছুঁয়ে দেয়, তারপর ঠোঁট দিয়ে হালকা ছুঁয়ে দেয়। আগুনের ছোঁয়া লালচে হয়ে যাওয়া হাতের উপর ঠোঁটের ছোঁয়া যেন মিষ্টি শান্তি এনে দেয়। রুহি হাতটা আস্তে আস্তে বুলিয়ে দেয়, চোখে চিন্তার ছাপ। চলুন ডাক্তার দেখে আসবেন। কৃষ কিছু না বলে হঠাৎ রুহিকে কোলে তুলে নেয়। রুহি অবাক হয়ে বলে ওঠে, আরে আপনি কি করছেন? আপনার তো হাতে ব্যথা। কৃষ, আগেরবার তুই অজ্ঞান হয়ে গেছিলি বাটারফ্লাই, আজ আমায় থামাস না প্লিজ। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। রুহি কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখের জল জমছে, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা নেই। ধীরে ধীরে সে কৃষের বুকে ভেতর মুখটা লুকিয়ে ফেলে। কৃষ রুহিকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে চৌকিটাতে বসায়, তারপর দরজাটা বন্ধ করে দেয়। রুহি, আপনি আজ সকালে খেয়েছিলেন? একটু কিছু খেয়ে নিন প্লিজ।
ক্রিস এগিয়ে এসে দুহাত দিয়ে চৌকির উপর রাখে, রুইয়ের উপর ঝুঁকে পড়ে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, খাবো তো বাটারফ্লাই, কিন্তু খাবার নয় তোকে। আই ইট ইউ হোল। রুইয়ের গাল লাল হয়ে আসে, সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ক্রিস তার আঙুল দিয়ে বলে, কোনো কথা নেই, জাস্ট ফিল ইটস বাটারফ্লাই। রুই ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ক্রিস তখনই তার ঘাড় চেপে ধরে রুইয়ের পাতলা নরম নিজের মিলিয়ে দেয়। রুহি চোখ একটু বন্ধ হয় না, অবাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। ক্রিসের শার্ট আটকে ধরে দু হাতে। রুহি অবাক হয়ে পড়ে, আর ক্রিস গভীরভাবে রুহের শুষে নিতে শুরু করে, যেন বহুদিনের ক্ষুধার্ত কোনো প্রাণী। ক্রিসের দু হাত ঘুরে বেড়ায় রুহির সারা শরীর জুড়ে। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর রুহি ক্লান্ত হয়ে হেলে পড়ে বিছানায়। রুহি নিঃশ্বাস কাঁপছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। ক্রিসের চোখে এখনও অদ্ভুত মিশ্রিত আগুন, রাগ, ভালোবাসায় একরাশ অধিকারবোধ। ক্রিস রুহিকে অবস্থায় তুলে নিয়ে আলতো করে বিছানায় শুয়ে দেয়, তারপর নিজের শার্টটা অবলীলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রুহি ঘন ঘন শ্বাস নিতে থাকে, না ক্রিসকে বাধা দিতে, না নিজেকে সামলাতে পারে। ক্রিস রুহির বাধা না পেয়ে আরও বেসামাল হয়ে ওঠে, রুহিকে ধীরে ধীরে সারা শরীর নিজের ছোঁয়ায়। রুহি ছটপটিয়ে ওঠে ক্রিসের অবাধ্য ছোঁয়ায়। লজ্জায় আড়ষ্ট হয়ে ক্রিসের বড় বড় চুল আঁকড়ে ধরে। রুই অস্ফুট স্বরে আহ্বানে ক্রিস শেষ সীমানায় পৌঁছে যায়। রুই আতকে উঠে চিৎকার করে। নিস্তব্ধ ঘরটা ভরে যায় দুজনের নিঃশ্বাসে। ক্রিস, প্লিজ বাটারফ্লাই, আর একটু সহ্য করে নে, শুধু অজ্ঞান হোস না আমার লেদু শো। রুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে নিজের সমস্ত দিয়ে ক্রিসকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এত লম্বা সুঠাম দেহের মানুষটা নিচে নিজেকে একদম ছোট্ট বিড়াল ছানা মনে হচ্ছে। প্রায় সারা রাতটাই যেন থেমে গিয়েছিল সময়। ঘরের বাতাস ভারী হয়ে আসছে তাদের উষ্ণ নিঃশ্বাসে। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে। রুহি ক্লান্ত, চোখের পাতায় নিদ্রার ছোঁয়া। তবুও তার বুকের উপর শুয়ে থাকা ক্রিসের নিঃশ্বাসটা, ছন্দটা শুনতে যেন এক অজানা শান্তি ভরে ওঠে। ভোর 3টার দিকে ক্লান্ত দেহে ক্রিস আলতো করে রুহিকে আরও কাছে টেনে নেয়, যেন তাকে ছেড়ে দেওয়া মানে নিজের এক অংশ হারিয়ে ফেলা। রুহি নিঃশব্দে মাথা রাখে তার কাঁধে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, আর মুহূর্তে ঘুমে তলিয়ে যায় দুজনেই। সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। জানলার পর্দা ভেদ করে সূর্যের মোলায়েম আলো বিছানার সাদা চাদরে হালকা সোনালি আভা ছড়িয়েছে। ঠিক তখনই ক্রিসের ফোনটা বেজে ওঠে। তীক্ষ্ণ রিংটোনে ঘুমের নিস্তব্ধতা ভেঙে যায়। ক্রিস ঘুম জড়ানো গলায় একটা বিরক্তি আওয়াজ করে হাত বাড়ায়। চোখ আধ বোঝা অবস্থায় ফোন কানে নেয়। ওপাশ থেকে রুদ্রের চেনাখণ্ড ভেসে আসে। রুদ্র, কিরে, আজ কলেজে আসবি না? আর কখন আসবি? ক্রিস চোখ খুলে, ওয়াল, কটা বাজে? হে, সকাল সকাল ডিস্টার্ব করিস কেন? রুদ্র, তোর গলা শুনে মনে হচ্ছে রাতভর জেগেছিলি, নাইট ডিউটি করছিলি নাকি? ক্রিস হাসি মুখে, না রে, সারা রাত ড্রাইভ করছিলাম তাই ক্লান্ত। এখন ফোন রাখ হারামজাদা। ফোনটা রেখে ক্রিস হালকা বিরক্তি নিয়ে নিঃশ্বাস ফেলে। তারপর চোখটা যখন রুহির দিকে যায়, বিরক্তি মিলিয়ে একরাশ প্রশান্তি এসে ভর করে তার মুখে। রুহি তখন ঘুমের ঘরে, মুখের উপর চুলগুলো গাল ছুঁয়ে দিচ্ছে। ঠোঁটে হালকা হাসি রেখা, বুকে ওঠানামায় নিঃশ্বাসের মিষ্টি ছন্দ। ক্রিসের চোখ তখনও আটকে যায়, ওর নেশার মতো লাগে। এই মেয়েটা যে একদিন ওর জীবনে হঠাৎ এসেছিল, এখন যেন তাকে ছাড়া চলে না। রুহি সামান্য নড়ে, চাদরটা একটু সরে যায়, তার বুকের ত্বকে আলতো করে পরে চকচক করছে। ক্রিসের গলা শুকিয়ে আছে। রুহি হালকা করে চোখ খুলে দেখে ক্রিস তাকিয়েছে ওর দিকে। চোখে চোখ পড়তে রুহির মুখ লাল হয়ে যায়, তাড়াতাড়ি শরীর ঢাকতে চায়, উল্টে শুয়ে পড়ে, কিন্তু এতে রুহির পিঠটা একেবারে ক্রিসের চোখের সামনে চলে আসে। ক্রিস হালকা হেসে বলে, ওর হাসিতে দুষ্টুমি মেশানো কোমলতা। ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহির পিঠে আলতো স্পর্শ করে। ত্বকের গরমে ক্রিসের আঙুল যেন আগুন লেগে যায়। রুহির শরীর কেঁপে ওঠে। রুহি আবেগ মিশ্রিত বলে, কী করছেন আপনি? এখন সকাল। ক্রিস ফিসফিসিয়ে বলে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, সব সময় তোকে আদর করতে মন চায় বাটারফ্লাই। ওর কথায় রুহির বুকের ভিতর কেমন জানি নরম হয়ে আসে। ক্রিস কাছে এগিয়ে এসে রুহিকে আলতো করে টেনে নিজের দিকে ঘোরায়। রুহি চোখ বন্ধ করে নেয়, বুকে ঢেকে ফেলে দুহাত দিয়ে। ক্রিস ফিসফিসে, কাল তোকে তো এত ভালোবাসা দিয়ে পুরোই আনবক্সিং করলাম,
তবু আজ এত লজ্জা। রুহি কিছু বলে না, ওর নিঃশ্বাস ভারী হচ্ছে। ক্রিস ধীরে ধীরে ওর হাত দুটো নিচে, তারপর মুখ নামিয়ে দেয়। দু হাতে রুহির সারা শরীর দিতে থাকে ক্রিস। তার পুরুষালী ছোঁয়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল রুহির ত্বকে। রুহির বুক ওঠানামা করতে লাগলো দ্রুত, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ক্রিস সেই পাগল করা পরশে সম্পূর্ণ বেসামাল হয়ে উঠল। ক্রিস মুচকি হেসে মুখ তুলে বলল, অনেকদিন পর ব্রেকফাস্টে দুধ খেলাম বাটারফ্লাই। রুহি মুখ ঘুরিয়ে ফেলল লজ্জায়, চোখ দুটো বন্ধ করে নরম গলায় বলল, প্লিজ ছাড়ুন, কলেজ যেতে হবে। ক্রিস হাসলো, সেই পরিচিত দুষ্টু চোখে তাকিয়ে বলল, আরেকবার আমার সঙ্গে সুখের সাগরে ভাসবি বাটারফ্লাই। রুহি চমকে উঠল, ইস কি শখ আপনার, রাতে 3বার, মনে নেই? ক্রিস তার বুকে কি করছিলাম বাটারফ্লাই? রুহি লজ্জা আর রাগে কাঁপতে কাঁপতে বলে, এই 83 কেজি মানুষটা আমার উপর উঠে। বাকিটা আর বলা হলো না, নিজের বলা কথায় নিজে লাল হয়ে গেল। কি শেষে বলে, বাটারফ্লাই আমি তোর উপর উঠছিলাম তারপর? ক্রিসের মুখ লাল হয়ে গেল, কামড়ে ফিসফিস করে বলে, আমার লাগছে প্লিজ, আর আজ আর না। ক্রিস ধীরে ধীরে নিজের হাত রুহির শরীরের উপর থেকে নামিয়ে একদম নিচের দিকে গেল, তারপর নরম গলায়, এখানে লাগছে বাটারফ্লাই? রুহির শরীর কেঁপে উঠল, গাল লাল হয়ে উঠল। ক্রিসের এমন লাগামহীন কথা যেন তার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে এসছে। সে ভারী লজ্জায় মাথা নাড়ল, জানে না বললে এই মানুষটা তাকে ছাড়বে না। ক্রিস আবার নরম গলায় বলল, চলো তোমাকে ফ্রেশ করিয়ে তারপর ওষুধ আনবো, সব ব্যথা চলে যাবে। বাটারফ্লাই রুহি কাঁপা কাঁপা বলল, না আমি পারবো। ক্রিস, নো মোর ওয়ার্ডস, বেশি বেশি করে খাবি। তারপর রুহির চোখের দিকে তাকিয়ে হঠাৎ এক ঝটকায় তাকে কোলে তুলে নিল ক্রিস। রুহি অবাক হয়ে বলে, কী করছেন আপনি? ক্রিস নিচু করে বলে, লেদা মার্কা মাত্র 3বার চলবে, আমার 10বার চাই। তারপর যেন তুই বলিস আরও। ক্রিস লজ্জায় তার বুকের ভিতর মুখ লুকায়। ক্রিসের হৃৎস্পন্দন যেন তার কানে বাজতে থাকে, যেন সেই শব্দটা এখন পৃথিবীর একমাত্র সুর। ঘরের বাতাসে মিশে গেল ওদের নিঃশ্বাসের গরম পরশ, একটা মিষ্টি নরম নীরবতা যেখানে শুধু তারা দুজন, আর ছিল অপরের অনিবার্য ভালোবাসা। কলেজে এসে ক্রিস রুহিকে ক্লাসে বসিয়ে দিল, তারপর নিজের বন্ধু আমানদের পাশে গিয়ে ক্যাম্পাসে বসলো। ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা, সবাই ক্লাসে, তাই হাওয়াতে এক ধরনের অলসতা নিস্তব্ধ। আমান চোখ ছোট করে তাকিয়ে বলল, ভাই ব্যাপার কি ক্রিস? আজকে তোকে দেখে মনে হচ্ছে ব্লাশ করছিস। এই কথা শুনে রুদ্র রহিম দুজনে চমকে ক্রিসের দিকে তাকালো। ক্রিস চোখ পাকিয়ে দুজনের মাথা ঠুকে দিল হালকা করে। ও ভাই, তোরা শুনে নাচছিস? কখনো শুনছিস ছেলেরা ব্লাশ করে? রুদ্র হেসে বলে, আচ্ছা ছাড়, তুই বরং এটা বল, রুহির সঙ্গে বাসর করছিলি? রহিমও যোগ দিলে, হ্যাঁ ভাই, একটুখানি বল না কী করলি। কি একদম গম্ভীর মুখে বলে, রুহি কি? হ্যাঁ বলছি না ওকে বোন বলে ডাকবি? তারপর একটু থেমে কটমট করে তাকিয়ে বলে, আর বোনের বাসর শুনবি? মেন পয়েন্টে এমন লাথি মারবো যে জীবনে আর নিজের বাসরও করতে পারবি না। কিসের ধমক শুনে তিনজনে মুহূর্ত চুপ, তারপর নিজেদের গোপন জায়গায় হাত চেপে গান গেয়ে উঠল, দোস্ত দোস্ত না রাহা। তিনজনে আবার হেসে উঠল, কিন্তু ক্রিসের মুখে তখন এক অদ্ভুত শান্তি হাসি, যেমনটা কেবল রুহির কথা ভাবলে তার মুখ ফুটে উঠল। ক্লাস থেকে স্যার বেরোতে সিমরান রুহির হাত টেনে ধরল, কী রে, কী খবর? রুহি হেসে বলল, খুব ভালো খবর, তোর খবর কি? সিমরান ঠোঁট বলে বলল, আমার আবার কী খবর, তুই নেই বলে একা একা লাগছে। তবে শোন, আমার নতুন একটা ফ্রেন্ড হয়েছে। রুহি চোখ বড় বলল, তাই নাকি? তাহলে তো বেশ হয়েছে, আর একা লাগবে না তোর। রুহি, আচ্ছা আমার সঙ্গে একটু শপিং করতে যাবি? সিমরান অবাক হয়ে বলল, শপিং? যাব, কিন্তু দাঁড়া, আমার ফ্রেন্ড কেউ ডেকে নেই। রুহি হেসে কানে খেলল, কিন্তু আমরা পেছনের গেট দিয়ে দেবো। সিমরান কপাল কুচকে জিজ্ঞেস করল, কেন? রুহি হেসে বলে, আসলে আমি ওনাকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই আর কি। ঠিক তখনই সিমরানের ফ্রেন্ড রনক ক্লাসরুমের বাইরে এসে ডেকে উঠল, হাই সিমরান। সিমরান সঙ্গে সঙ্গে উজ্জ্বল মুখে ঘুরে থাকলো, হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম, আমি আর আমার ফ্রেন্ড শপিংয়ে যাচ্ছি, আমাদের নিয়ে যাবে? রনক তখন রুহির দিকে তাকালো, আর তখনই চোখ আটকে গেল রুহির উপর। রনক রুহির দিকে তাকিয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ দিল। রুহি একটু চমকে যায়, মনে হয় অদ্ভুত একটা দৃষ্টি তার গায়ে পড়ছে।
সঙ্গে সঙ্গে সিমরানের হাত চেপে ধরে। সিমরান অবাক হয়ে বলে, আরে এভাবে কেন তাকাচ্ছ? ও আমার ফ্রেন্ড রুহি। রনক বলল, বাহ, নামটাও সুন্দর, ফ্রেন্ডটাও সুন্দর। সিমরান হেসে বলল, তুই ভয় পাস না রুহি, রনক এমনি মজা করে। রনক তখন বলে, চলো তোমরা আসো, আমি আমার বাইক বের করছি, আমরা বাইকে করে যাবো। সিমরান, হ্যাঁ, তবে পেছনের গেট দিয়ে যাব। রনক হেসে বলল, অ্যাজ ইউ উইশ। রুহি তাড়াতাড়ি বলে উঠল, না না, আমরা দুজনে যাই, দরকার হলে রিক্সা নেব, ওনাকে নিতে হবে না। সিমরান এসে বলল, তুই ভয় পাস না, রনক ভালো ছেলে, কিচ্ছু হবে না, বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। রুহি আর সিমরান ধীরে ধীরে দোকানের ভিতর ঢুকলো। রনক তাদের পেছন পেছন হেঁটে আসছে, কেবল চোখ রুহির দিকে। রুহি আর সিমরান স্বাভাবিক ঘুরে বেড়াচ্ছে, দোকানের প্রতিটা জিনিস যাচাই করছে। রুহি আর সিমরান শপিং মলে মাল্টি অ্যাপার্টমেন্ট চলে গেল। রুহি সরাসরি ক্রিসের জন্য শার্ট, প্যান্ট আর জুতো বেছে নিল। মনে মনে ভাবছে ক্রিসকে কেমন লাগবে এগুলো পরতে। 3টে রঙের শার্ট, জিন্স আর জুতো সাবধানে বেছে নিল, যা ক্রিসের পছন্দের সাথে মেলে। সিমরান তার মতো করে ঘুরছে, নতুন নতুন জিনিস দেখছে, মাঝে মাঝে রুহির দিকে তাকাচ্ছে। পুরো সময় রনক চুপচাপ শুধু রুহির দিকে তাকিয়েছে। তার চোখে রুহির ছোট ছোট আন্দোলন, লাজুক হাসি, প্রতিটি হাতের নরম চলাচল, সব কিছুর নজর করা। সিমরান লক্ষ্য করলো রনক যেন পুরো সময় রুহিকে দিকে চেয়ে আছে। ক্রিস, রহিম, আমান আর রুদ্র কলেজ থেকে বের হয়ে চায়ের দোকানের সামনে দাঁড়ালো। আমান 4টে সিগারেট কিনে সবাইকে দিল, তারপর ক্রিসকে দেওয়ার জন্য এগিয়ে এলো। ক্রিস হেসে বলল, আমি খাই না, আমার জন্য চা দে। রহিম আর রুদ্র কৃষের কথা শুনে হেসে বলে, কী বলিস ভাই, এত সাধু কবে এলি? আমান মুচকি হেসে বলো, আমাদের কৃষ রুহিকে পেয়ে পাল্টে গেছে। কৃষ চোখ লাল করে আমানের দিকে তাকালো। আমান আবার বলল, না মানে আমাদের বোনকে পেয়ে পাল্টে গেছে। রুদ্র, আহা, এ প্রেম নাকি পিনাট বাটার। সবাই হেসে উঠল। ঠিক তখনই আমান একটা বাইক লক্ষ্য করলো, একটা ছেলে চালাচ্ছে, পেছনে সিমরান আর রুহি। তারপরে আমান চিৎকার করলো, ভাই, ওখানে দেখ রুহি। ক্রিস রুহির নামটা শুনে তাকালো, বাইক পেছনের গেট দিয়ে চলে গেল। ক্রিস রুহের মুখ ঠিক দেখতে পেল না, কিন্তু চিনতে ঠিক পেরেছে। সে চুপ করে কলেজের গেটের দিকে এগোলো। রুদ্র, আমান আর রহিম বুঝতে পারলো আজ কিছু একটা ঘটতে চলেছে। রুহি আর সিমরান বাইক থেকে নামতে রনক এগিয়ে এসে রুহির দিকে হাত বাড়িয়ে বলল। রনক হেসে বলল, নাইস টু মিট ইউ রুহি। রুহি একটু দ্বিধায় পড়ে সিমরানের দিকে তাকালো। সিমরান হালকা ইশারা করলো হাত মেলাতে, ভদ্রতার খাতিরে। রুহি চুপচাপ সৌজন্যের জায়গা থেকে হাত বাড়িয়ে দিল। রনক রুহির হাতটা একটু চেপে ধরল, ঠোঁটে হালকা হাসি দিয়ে তাকিয়ে রইল। রুহির বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। সে অস্বস্তিতে হাতটা টেনে নিল, মুখে কোনো কথা নেই, চোখে অস্বস্তি। রনক মিষ্টি এসে বলল, বাই, পরে দেখা হবে। তারপর বাইক স্টার্ট করে ধুলো উড়িয়ে চলে গেল দূরে। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে কেউ পুরো ঘটনাটা দেখছিল। সে আর কেউ নেই, কৃষ। তার চোখের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল। তার বাটারফ্লাই অন্য কারোর সঙ্গে হাত মেলেছে। এক মুহূর্তে শরীর শক্ত হয়ে গেল তার, অবিশ্বাসে। তার মনে একটাই প্রশ্ন ধোঁয়ার মতো ঘুরঘুর করছে, আমার বাটারফ্লাই কি আমাকে ছেড়ে চলে যাবে? প্রশ্নটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়লো তার ভেতরে। চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর কিসের অন্ধরে সেই প্রশ্নটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। রুহি গেটের সামনে এসে দাঁড়ালো, হাতে ফোন নিয়ে ক্রিসকে কল করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই, কল রিসিভ হচ্ছে না। হঠাৎ পেছন থেকে বাইকের আওয়াজ শোনা গেল। ক্রিস ঘুরে তাকাতে দেখে ক্রিস বাইক নিয়ে ঠিক তার দিকেই দাঁড়িয়েছে। বাইক এসে সামনে থামলো। ক্রিস হেসে কিছু না বলে চুপচাপ উঠে বসলো পিছনে। ক্রিসকে জড়িয়ে ধরলো, গায়ে গা মিশিয়ে রইল। রুহির হাতের এতগুলো শপিং ব্যাগ দেখে ক্রিসের ভুরু কুঁচকে গেল, চোখে মুখে যেন লুকোনো ঝড়ের ছাপ। ক্রিস, এত সব জিনিস, এত কিছু কেনা হলো কাকে নিয়ে? রুহি হালকা হেসে বলে, সারপ্রাইজ, বাড়ি গিয়ে দেখবেন। ক্রিস গভীর একটা শ্বাস ফেললো, নিজের রাগটা চেপে রাখার চেষ্টা করলো, তারপর গম্ভীর গলায় বলে, নামো। রুহি অবাক হয়ে বলে, কি নামবো মানে, কেন? ক্রিস ঠান্ডা গলায় বলে, আমি বলছি নামো মানে নামো, কথা বাড়িও না। রুহি হতভম্ব হয়ে বাইক থেকে নেমে গেল। তার চোখে একরাশ প্রশ্ন। ক্রিসের এই আচরণের কারণটা সে কিছুই বুঝতে পারল না। ভয়ে কষ্টে বুক বাহার হয়ে গেল। ঠিক তখনই আমার সামনে এলো। আমান, রুহি বনু, ওর মাথা এখন গরম আছে, কিছু মনে করো না, চল আমি তোমায় পৌঁছে দিই। রুহির চোখে পানি এলো। সে ক্রিসের দিকে তাকিয়ে রইল চুপচাপ নিঃশব্দে। আর ক্রিস কোনো কথা না বলে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেল। শুধু পেছনে থেকে গেল বাতাসে উড়ে যাওয়া রুহির চুল আর নিঃশ্বাসের কান্না। জঙ্গলের ধারে বিকেলের দিকে ক্রিস একটা বাইক থামিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে পাখির ডাক শোনা যায়। সে ফোন বের করে একটা নাম্বারে কল লাগালো। কোন দিকে আছিস? গম্ভীর গলায় বলল ক্রিস। ওপাশ থেকে কিছু শব্দ হলো, ঠিক আছে
আসছি, ওখানেই থাক। কৃষ ফোন কেটে দিল। বাইক স্টার্ট করলো, তারপর জঙ্গলের ভিতরে রাস্তায় ঢুকে গেল। ঘন গাছপালার নিচে শুকনো পাতা, বাইকের আওয়াজ ছাড়া আর কিছুই নেই। কিছুটা এগিয়ে একটা পুরনো বাড়ি দেখে, চারপাশে ঘাসে ঢাকা, জানলায় ভাঙা রড উঠে গেছে। বাইকটা থামিয়ে সে দরজার সামনে দাঁড়ালো। বাইরে রোদ থাকলে ঘরের ভিতর প্রায় অন্ধকার। ভাঙা জানলা দিয়ে একটু আলো ঢুকছে, ধুলোয় মোড়া পুরনো আসবাবপত্র, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। কিস এগিয়ে গেল একদম ভেতরে। ওখানে যা দেখলো তাতে মুখে একটা বাঁকা হাসি ফুটল উঠল। চেয়ারে বাঁধা রনক, হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখে কাপড় গুঁজে দেওয়া। পাশে দাঁড়িয়েছে রুদ্র আর রহিম। কিস এগিয়ে রনকের সামনে গিয়ে দাঁড়ালো, ঠোঁটে ব্যঙ্গ হাসি হেসে বলল, বা রুদ্র, দারুণ জায়গা খুঁজে বের করছিস। এখানে এই কুকুরটা চিৎকার করলে কেউ শুনতে পাবে না। রুদ্র হেসে বলল, সবাই আপনার আশীর্বাদ করো, আপনি না শিখেলে এসব করতে পারতাম না। রহিমও হেসে বলল। কিন্তু রনক ততক্ষণে ভয়ে ঘামছে। কৃষ হাত দিয়ে রনকের মুখ দিয়ে কাপড়টা সরিয়ে নিল। রনক কাঁপা গলা বলল, তোমরা কারা? আমায় এভাবে বেঁধে রেখেছ? আমি কিন্তু পুলিশে খবর দেব। কৃষ আর কিছু বলল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে তার আগুনের মতো রাগ। মাথার মধ্যে তখন ঘুরছে সেই দৃশ্য, যেদিন রনক রুহির হাত ধরে হাসছিল। সেই ছবিটা এখনো কৃষের চোখে আগুন জ্বালিয়ে দেয়। হঠাৎ সে পাশে তাকে একটা লাঠি দেখতে পেল। সেটা তুলে এক ঝটকায় মুঠোতে শক্ত করে ধরল। রুদ্র একটু পিছিয়ে গেল, বোঝা যাচ্ছিল এবার ঝড় নামবে। কৃষ জোর গলায় বলে, যে হাত দিয়ে আমার বাটারফ্লাই হাত ধরেছে আর সেই হাত থাকবে না। রহিম, গেল রে, আজের শেষ দিন। কৃষ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, লাঠিটা হাতে শক্ত করে চেপে ধরল। রনকের চোখে ভয়ে, চোখে মুখে ঘাম, দড়ির বাঁধনে নড়ার উপায় নেই। কৃষ দাঁত চেপে বলল, ও সাহস, হাত ধরার সাহস কিভাবে হলো তোর? এই কথাটা বলে সে লাঠিটা ঘুরিয়ে এক ঝটকা রনকের গায়ে মারল। চাপা গঙ্গানি শব্দে ঘরের ভেতর প্রতিধ্বনি হয়ে বাজল। রুদ্র রহিম দুজনে পিছিয়ে গেল। কেউ কিছু বলতে পারল না। কৃষ একের পর এক আঘাত করলো, পিঠে, কাঁধে, পায়ে, হাতে। রনক চিৎকার করে ছটফট করছিল, দড়ির বাঁধন ছিঁড়ে ফেলতে চাচ্ছে কিন্তু পারছে না। লাঠির হাগাতে কাঠের শব্দে ঘরটা ভরে উঠল, একবার, দুবার, তিনবার, তারপর কয়েকটা ভাঙার শব্দ। ঠাস, লাঠিটা মাঝখান থেকে ভেঙে গেল। কৃষ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে এলো, চোখ লাল, শরীর রাগে কাঁপছে। ভাঙা লাঠির টুকরোটা মাটিতে ফেলে দিল। রহিম আস্তে করলো, ভাই, লাঠি ভেঙে গেছে, এবার ছেড়ে দে। কৃষে গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলল, লাঠি ভাঙলে কী হয়েছে রহিম? আমি তো আর এখনো ভাঙিনি। ওর গলায় ছিল ঠান্ডা হুমকি। রুদ্র নিচু গলায় বলে, এখন ছেড়ে দে, না হলে মারা পড়বে ছেলেটা। এদিকে রনকের দিকে তাকালো, রক্তমুখে আত্মরা দৃষ্টি। কিন্তু কৃষের চোখে তখনও আগুন জ্বলছে। ওর ভেতরে ঝড় এখনো থামেনি। কৃষের চোখে শুধু আগুন। রাগে তার নিঃশ্বাস ভারী উঠছে। সে চিৎকার করে বলল, ও আমার বাটারফ্লাইকে ছুঁয়েছে, আমার বাটারফ্লাইয়ের দিকে তাকিয়েছে, আর আমি ওকে ছেড়ে দেবো? বলার সঙ্গে সঙ্গে সে বাইরের বাইকের কাছে ছুটে গেল, পকেট থেকে রুমাল বের করে হাতে জড়িয়ে নিল। সে গরম সাইলেন্সারটা খুলে নিয়ে ভেতরে চলে গেল, আর কিছু না ভেবে সেটা রৌনকের হাতে চেপে ধরল। গরম ধাতু রৌনকের ত্বকে লাগতে সে চিৎকার করল, ছাড়ো দয়া করে। কিন্তু ক্রিস থামল না। তার মুখে একটাও অনুতাপ নেই, শুধু চোখে রক্তচড়া লাভ। ক্রিস চেঁচিয়ে বলল, তুই আমার বাটারফ্লাই হাত ধরেছিলি, তাই না? এখন বুঝবি কার জিনিসে হাত দিয়েছি। রনক কাঁপছে, ছটফট করে, গলার স্বর কেঁপে যাচ্ছে। ক্রিস যেন কিছুই শুনছে না। রুদ্র রহিম এখনও ভয়ে এগিয়ে আসছে না। রুদ্র চিৎকার করলো, ভাই ছাড়, মরে যাবে। রহিম দ্রুত এসে ক্রিসের হাত ধরে টানতে লেগেছে, ছাড়, চল এখান থেকে বেরোই। কিন্তু ক্রিসের চোখ তখন রনকে দিয়ে, মুখে কঠিন স্বর, এটা আমার সতর্কতা, আমার রুহির দিকে তাকালে করে দিব তোকে। রুদ্র রহিম জোর করে কৃষকে ধরে বাইরে নিয়ে এলো। কৃষের নিঃশ্বাস ভারী, গলার রগ ফুলে আছে, চোখ এখনো লাল। পেছনে রনকের কাদার শব্দ, আর ঘরের বাতাসে উড়ন্ত ধাতুর গন্ধ। রুহি আমান নিজের বাড়িতে নিয়ে আসে, বিশাল এক বাড়ি, সাদা রঙের মার্বেল দেওয়া ফ্লোরে। রুহি চারিদিকে তাকিয়েছে। ভাইয়া, এটা কোথায়? আমান, এটা আমার বাড়ি। আব্বু আম্মু গ্রামে গেছে, তাই আজ তোমার আর কৃষকে ইনভাইট করলাম। ধন্যবাদ ভাইয়া, কিন্তু উনি কখন আসবেন? আমান, ও একটু কাজে গেছে, তুমি বরং পুরো বাড়িটা ঘুরে দেখো, ততক্ষণেও চলে যাবে। আমি খাবারের ব্যবস্থা করছি, কেমন? আচ্ছা ভাইয়া। রুহি ধীরে ধীরে বারান্দা পেরিয়ে ঘুরে দেখতে লাগলো। দেওয়াল জুড়ে বড় বড় পেন্টিং, প্রতিটা রুমে সাজানো সুন্দর। ধীরে ধীরে রুহি পেছনের দিকে দরজার কাছে দাঁড়ালো। দরজা ঠেলতেই সামনে খুলে যায় এক দারুণ সৌন্দর্য, একটা বড় সুইমিং পুল, চারপাশে কাচের ঘেরা বারান্দা। রুহি সেখানে গিয়ে থেমে যায়।
জলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, বাহ, খুব সুন্দর জায়গা। ক্রিস, বাটারফ্লাই। ক্রিসের গম্ভীর আওয়াজে রুহি পিছনে ফিরে তাকায়। ক্রিস দাঁড়িয়েছে, শার্ট ঘামে ভিজে গেছে, মুখে ক্লান্তির ছাপ, চোখে হালকা লাল ভাব। তবুও সেই চোখে একটা অদ্ভুত টান, যেন হাজার কথা জমে আছে। রুহি মুখ ঘুরিয়ে নেয়। ওর মনে পড়ে যায় তখন করা ক্রিসের ব্যবহার। মনে মনে ভাবে, আজ আর এই মানুষটার সঙ্গে কোনো কথা বলবো না। রুহি দাঁড়িয়ে থেকে নির্ভয়, চোখ নামানো, ঠোঁটে অভিমান। ক্রিসের ভেতরে কী চলছে সেটা বোঝে না। সে ধীরে ধীরে সে এগিয়ে আসে, আর রুহি পিছনে। পায়ের শব্দটুকু যেন বাতাসে হারিয়ে যায়। ক্রিসের উপস্থিতি অনুভব করতে রুহির শরীর জমে যায়, তবু সে নড়তে পারে না। হঠাৎ কোনো কথা না বলে ক্রিস ওর হাতটা ধরে টান দেয় নিজের দিকে। রুহি এক মুহূর্তে ক্রিসের বুকের উপর ধাক্কা খেয়ে পড়ে। ওর নিঃশ্বাস ক্রিসের বুকের সাথে মিশে যেতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ক্রিস নিঃস্বরে, বলো তো, আমি বেশি হ্যান্ডসাম না রৌনক? রুই অবাক হয়ে তাকায়। প্রশ্নটা যেন সে আকাশ থেকে পড়ছে। ওর চোখের অবিশ্বাসের ছায়া। ক্রিস রৌনককে চিনল কীভাবে? ক্রিস আরও ঝুঁকে আসে। তাড়াতাড়ি বলল, বাটারফ্লাই, কে বেশি হ্যান্ডসাম? রুহির মনে একরাশ শয়তানি জেগে ওঠে। হঠাৎ ক্রিসের হাতে জোরে কামড় দেয়। ক্রিস দাঁত চেপে সহ্য করে, চোখে হালকা আগুন, তবুও ওর মুখে সেই পরিচিত হাসি। রুহি নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, রনক খুব ভালো, আপনার মতো না, আর আপনার মতো খারাপও দেখতে না। কিসের চোয়াল শক্ত হয়ে যায়, মুঠো আটে, চোখে রাগ, হিংসা আর ব্যথায় মিশ্র আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে এক পা করে আগায়। ক্রিস ধীরে ধীরে এগিয়ে আসছিল রুহির দিকে। তার চোখে এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। রুহির গলা শুকিয়ে যায়। দূরে যান, রুহি কাঁপা গলায় বলে ওঠে। কিন্তু ক্রিস যেন শুনছে না। পা ফেলে আরও এগিয়ে যায়। রুহি ভয় পেয়ে পিছু হটতে থাকে। পুলের ধারে আসে, আর এক পা পেছনে পড়ে যাবে পানিতে। ঠিক তখনই ক্রিস হাত বাড়িয়ে রুহির চুল শক্ত করে ধরে টেনে আনে নিজের মুখের সামনে। রুহি অবাক হয়ে তাকায়। কিছু বলার আগে ক্রিস হঠাৎ রুহির বুকের উপর মুখ রেখে জামার উপর জোরে। রুহি ব্যথায় চিৎকার ওঠে, ক্রিস ছাড়ুন! কিন্তু ক্রিসের আরও জোরে হয়, হাত শক্ত হয়ে যায়। রুহি বুঝে যায় এখন যদি একটু নড়ে তবে সরাসরি পুলে পড়ে যাবে। সে বাধ্য হয়ে ক্রিসকে শক্ত করে ধরে। 2 মিনিট পর ক্রিস মুখ তুলে তাকায়। রুহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ক্রিস কঠিন স্বরে বল, কে বেশি হ্যান্ডসাম, বাটারফ্লাই? রুহি মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, জানি না। এই উত্তরে যেন ক্রিসের মনে আগুন ধরে যায়। মুহূর্তে সে জোরে থাপ্পড় মারে রুহির গেলে। শব্দটা এত তীব্র যে চারপাশ নিস্তব্ধ হয়েছে। রুহি কাঁপতে কাঁপতে ক্রিসের দিকে তাকায়। গালটা লাল হয়ে গেছে, চোখে অশ্রু জমে গেছে। আপনি এমন কেন করছেন? ফুপিয়ে বলে। ক্রিসের মুখে তখনও রাগের ছাপ। সে আবারও রুহির চুলের মুঠি ধরে টেনে এনে, বল, কে বেশি হ্যান্ডসাম, বাটারফ্লাই? রুহির শরীর কাঁপছে, গলায় কথা আটকেছে। সে কাঁপা কাঁপা গলায় আবারও বলে, জানি না। এবার ক্রিসের ঠোঁটে এক বাঁকা হাসি খেলে ওঠে। সে ধীরে ধীরে বলে, তাহলে এখন জানবি। এই কথা বলে সে রুহিকে ঠেলে ফেলে দেয় পুলের মধ্যে। জলের ছিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্রিস দাঁড়িয়ে থাকে পুলের ধারে, ঠান্ডা মুখে তাকিয়ে থাকে। রুহি জলে পড়তে ছিটে ওঠা পানির শব্দে চারিপাশ নিস্তব্ধ। ঠান্ডা পানিতে পড়ে ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। আতঙ্কে রুহি হাত পা ছুটতে থাকে, কিন্তু ডুবে যাওয়া শরীর বারবার নিচে টেনে নিয়ে যায়। রুহি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে, ক্রিস, আমায় বাঁচান, আমি সাঁতার জানি না। পানি পানি আমার ভয় লাগে, দয়া করে বাঁচান। পুলের ধারে দাঁড়িয়ে ক্রিস নিচু হয়ে তাকায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে। মনে মনে ভাবে, এটুকু পানিতে কেউ ডুবে যায়? এমনি এমনি কি আর লেদা মার্কা বলি? রুহির গলাটা আরও করুণ হয়, প্লিজ ক্রিস, দয়া করে প্লিজ বাঁচান। ক্রিস এবার হেসে বেঁচে বলে, বলো বাটারফ্লাই, কে বেশি হ্যান্ডসাম? রুহি চোখ খুলে কাঁপতে কাঁপতে বলে, আপনি, আপনি সবচেয়ে হ্যান্ডসাম। আপনার থেকে হ্যান্ডসাম কেউ হতে পারে না। ক্রিস মুখ বাকি বলে, মিথ্যে বলছো তুমি। রুহি কাঁপা গল্পে, একটুও না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। ক্রিস তখন নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে, ঠিক আছে, মেনে নিলাম। এ কথা বলে সে শার্টটা খুলে চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলে, আই ওয়ান্ট টু রাইট নাও। বলে ক্রিস পুলে ঝাঁপিয়ে পড়ে। ক্রিস পানিতে নামতে ঠান্ডা জলের ঢেউ কাঁপিয়ে ওঠে চারিপাশ। এক মুহূর্তের জন্য রুহির চোখে ভয় আর আশার আলো সঙ্গে জ্বলে ওঠে। রুহি তখনই ডুবে যাওয়ার থেকে নিজেকে সামলানোর চেষ্টা করে। ক্রিস এগিয়ে এসে তাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়। রুহি আতঙ্কে ক্রিসকে শক্ত করে জাপটে ধরে রাখে। জলটা এতটাই ঠান্ডা, ওর শরীর কাঁপতে থাকে, দাঁত কটকট করছে, নিঃশ্বাস ভারী হয়েছে। ক্রিস আস্তে আস্তে ওর গলায়, সরি বাটারফ্লাই,
আমার এত রাগাস কেন বলতো? রুহি কাপড় গলা বলে, প্লিজ ছাড়বেন না ক্রিস, আমি সাঁতার জানি না, পানিতে আমার ভয় লাগে। ক্রিস মৃদু হেসে ওর চুলে হাত বুলে বলে, পানি খুব বেশি নেই বাটারফ্লাই, আমি তো আছি, কিসের ভয়? এখন কিছু করবে না, শুধু আমাকে উপরে তোলেন। তার গলায় কাপড়। ক্রিস ফিস করে বলে, আই ডোন্ট নো হাউ লং আই ক্যান কন্ট্রোল মাইসেলফ বাটারফ্লাই। আর পরের মুহূর্তে পাগলের মতো খেতে থাকে ক্রিস। রুই ছটপট করে হাত দিয়ে তাকে ঠেলতে থাকে, কিন্তু ক্রিস আরও শক্ত করে টেনে নেয় নিজে। রুহি নিঃশ্বাস কেঁপে ওঠে, সে চোখ বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ পর রুহি ছিটকে দূরে সরে এসে, ডোন্ট স্টপ মি বাটারফ্লাই। ক্রিসের কণ্ঠে পাগল করা উন্মাদনা মিশে। রুহি হালকা গলায় কাপা গলায় বলে ওঠে, আপনি খুব খারাপ, শুধু আমাকে কষ্ট দেন, বলে ক্রিসের বুকে এলোপাথারি কিল মারতে থাকে। ক্রিস হেসে রুহিকে জড়িয়ে বলে, রাগ করে না লেদু শোনা, আসো। ক্রিস হঠাৎ রুহিকে কোলে তুলে নেয়। রুহি ভয়ে 2 পা গিয়ে ক্রিস এবার রুহি গভীরভাবে শুরু করে। ক্রিস রুহি আর বাধা দিতে পারে না, 2 হাত দিয়ে তার গলা চেপে ধরে। ক্রিস রুহির জামায়। রুহি আ করে ওঠে, পুরো শরীর ক্রিসের হাতের নিঃশ্বাস নিতে ভুলে যায়। ক্রিস রুহিকে পাশে নিয়ে পুলের মার্বেল পাথরের সাথে ঠেস দিয়ে ধীরে ধীরে 3 পিসের খুলে ফেলে। ক্রিস কাঁপা গলা বলে, কী করছেন? আমার ভাই এসে যেতে পারে। ক্রিস ফিস করলো, ওকে আসতে বারণ করেছি, আমাকে আটকাস না। ক্রিস বেপরোয়া হয়ে ওঠে, নিজের সব কিছু রুহির মধ্যে দিয়ে দেয়। রুহি হঠাৎ ছটপট করে ওঠে, আর কয়েক মুহূর্তের মধ্যে মুখে সুখ মুখে সুখের হাসি ফুটে ওঠে। শেষ পর্যন্ত ক্রিস সব কিছু দিয়ে রুহিকে সীমা শেষ পর্যন্ত নিয়ে যায়। রুহি হাঁপিয়ে ওঠে, ক্রিসের বুকে মাথা রেখে ব্যথায় কেঁদে ওঠে। ক্রিস রুহির কপালে চুমু দিয়ে ফিস করে বলে, আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ জাস্ট দিস বাটারফ্লাই। আমাকে কবে পুরো নিতে শিখবি? রাত তখন ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁয়েছে। বাইরে অদ্ভুত নীরবতা, কিন্তু ক্রিসের মুখে সেই নীরবতার গন্ধ নেই। তার হাবভাব দেখলে মনে হচ্ছে মাত্র সন্ধে হয়েছে। ক্রিসে দেওয়া শার্ট প্যান্ট পরে ক্রিস নানা রকম পোজ দিচ্ছে। ক্রিস যেন পুরো মডেলিং শো চলছে, কখনো হাত চুলে চালায়, আবার কখনো পাশ ফিরে, আবার কখনো রুহির দিকে চোখ তাকিয়ে চোখ টিপে। রুহি ফটো তুলতে তুলতে বিরক্ত হয়ে যায়। ক্রিস, এই শার্টটা হেভি লাগছে আমার বাটারফ্লাই, আর একটা তোলো না। রুহি, দূর, আপনি বসুন তো, আর কত ছবি তুলবেন, আপনার সাথে আমার কথা আছে। রুহি রাগ করে দেখে ক্রিস পোজ দেওয়া ছাড়ে, সে এগিয়ে এসে চৌকিতে বসে, তারপর খুব সহজে ধরে নিজের করে তুলে বসে। রুহি নিঃশ্বাস আটকে আছে। আগে এটা বলো, এত টাকা কোথায় পেলে? কে এত পাকামি করতে বলছে? রুই হালকা কাঁপা গলায় ক্রিসের বুকে ঢলে পড়ে, এমনভাবে যেন পুরো শরীর ক্রিসের ভেতরে ঢুকে যেতে চাইছে। এটা আমার স্কলারশিপের টাকা, অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম, এখন আছে কিছু। ক্রিস হেসে তার, বাহ, আমার বউ আমার থেকে বড় লোক, তবে আর খরচা করবে না, যা লাগবে আমাকে বলবে। রুই ঠোঁট ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আর কিছু কিনেছি। ক্রিস, আবার কি কিনেছ? রুহি তার কোল থেকে নামলো, ব্যাগ টেনে নিয়ে বেশ কয়েকটা বুকস আর নোট বের করে ক্রিসের সামনে রাখলো, তারপর আবার আগের মতো তার কোলে উঠে বসলো। ক্রিস পুরো অবাক, সে এই মুহূর্তে রুহির কাণ্ড দেখে কিছু বলতে পারে না। এগুলো দেখছেন, এগুলো আপনার বুকস আর নোট, আজ থেকে আপনি আমার কাছে পড়বেন, এক্সাম দেবেন, তারপর একটা ভালো কোম্পানিতে জব করবেন। ক্রিস রুহির মাথায় হালকা ঠোকা দেয়, পাগল নাকি? এগুলো আমার দ্বারা হবে না, আর কাজে তো যেতেই হবে, পড়বো কখন? এগুলো ফেরত দিয়ে দিবে। রুহি সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে বলে, চোখে হালকা পানি জমে ওঠে, আপনি আমায় একটুও ভালোবাসেন না, যান, কথা বলবো না আপনার সাথে। এসব কি বাচ্চাদের মতো কথা? এখানে ভালোবাসার কথা ঢুকলো কেন? আপনি দিনে কাজ করবেন, রাতে এসে পড়বেন, তাহলে বুঝবো আপনি আমায় ভালোবাসেন। এবার আর ক্রিস নিজেকে ধরে রাখতে পারল না, সে রুহিকে জড়িয়ে শক্ত করে নিজের বুকে চেপে ধরে। বোঝার চেষ্টা করে যান, রাতে পড়াশোনা করলে তোমায় আদর করবো কখন? রুহি গম্ভীর মুখে বলে, আপনি পড়াশোনা করবেন, তারপর আমি আপনাকে করতে দেব, নয়তো দেব না, পাশে ঘুমাতে নেব না। ক্রিস গম্ভীর নিঃশ্বাস ছেড়ে, রুই জেদ ধরে, মানে সেটা করেই ছাড়বে, এভাবে ওকে বোঝানো যাবে না। অবশেষে পরাজয় ভঙ্গিতে, ক্রিস, বেশ, তো পড়ান আমাকে ম্যাডাম। রুই খিলখিল করে হেসে একটা বুক
তুলে নেয়। তারপর শিক্ষিকার মতো চোখ বড় বড় করে পাতার দিকে তাকায়। ক্রিস রুহির মুখের দিকে তাকিয়ে বোকার মতো হাসে। রুহি, পড়াশোনা শুরু করো। আর ক্রিস সত্যি বোঝার চেষ্টা করছে, কারণ রুহির জেদের কাছে তার সব কিছু হার মানে। সকালবেলা ক্রিস বাইরে গেছে কিছু জিনিস কিনতে, সব দিয়ে তারপর কাজে যাবে। রুহি আজ কলেজে যাবে না বলে দিয়েছে, সারাদিন বাসায় থেকে পড়াশোনা করবে এটাই ভেবেছে। গোছগাছ করে রুহি স্নান সেরে ঢুকলো ওয়াশরুমে। বের হবে তখনই ওর মনে পড়ে গোসল করছে তো, এত তাড়াহুড়ো সে জামা কাপড় আনতে ভুলে গেছে। তোয়ালেটা শক্ত করে গায়ে জড়িয়ে রুহি একটু ইতস্তত বোধ করলো। তারপর ধীরে ধীরে ঘরের জানলা ফাঁক দিয়ে উঁকি মারল ক্রিস আছে কিনে দেখার জন্য। পুরো ঘর নিশ্চুপ। ক্রিস নিয়ে বুঝে ফেলে রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে দ্রুত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দেওয়ালের পাশে ঝুলানো দড়ি থেকে নিজের চুড়িদার নামাতে যাবে ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কারো উষ্ণ বুকের সাথে ধাক্কা খায়। রুহি স্থির হয়ে দাঁড়িয়ে থেকে। ক্রিস দুই হাত দিয়ে এক মুহূর্তে যেন পুরো ঘরটা থমকে গেল। ক্রিস ধীরে ধীরে রুহিকে, ভেজা চুল কোমর পর্যন্ত ঝরে আসে, মুখের কোণে পানি ফোঁটা গড়িয়ে এসে থুতনিতে জমছে। চোখ দুটো একটু ভেতু বিহম্বল, আর সারা শরীর জুড়ে পানির ছোট ছোট ফোঁটা ঝিলমিল করছে। তোয়ালাটা নিচ থেকে মনে আগুন ধরে দেয়। ক্রিস আর চোখ ফেরাতে পারে না। সে কেমন মতো দাঁড়িয়ে আছে, রুহিকে দেখে যাচ্ছে। রুহি স্থির। ক্রিস দু হাতে চোখে এক অদ্ভুত অধিকার, গলায় গভীরতা। ক্রিস, বাটারফ্লাই, এই পানিগুলো তোকে ছুঁয়েছে কোন অধিকারে? তোকে ছোঁয়ার অধিকার তো শুধু আমার। কথা শুনে রুহি হকচকে যায়। মনে মনে ভাবে, এই কেমন কথা, সে কি তাহলে স্নান করবে না? ক্রিসের এই উগ্র আচরণ রুহির মাথায় ঢোকে না। ক্রিস তার আঙুলগুলো রুহির গলায় বোলাতে বোলাতে পানি মুছে থাকে। শ্বাসটাও যেন আটকে যায়। রুহি খুব আস্তে করে বলে, আপনি কাজে যাবেন না? ক্রিস তার মুখটা রুহির কানের কাছে এনে ফিসফিস, যাবো বাটারফ্লাই, তার আগে আমার কিছু করতে মন চাইছে। এই পানিগুলো দেখে আমার খুব হিংসে হচ্ছে। আমি আমার নিজের বলে ক্রিস নিচু হয়ে আস্তে আস্তে শুষে নেয়। রুহির শ্বাস আটকে গেছে, চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, শব্দ বের না। শেষমেশ সে কাঁপা কণ্ঠে বলে, আমি এখনই স্নান করে আসছি, আবার স্নান করতে পারবো না। আর দেখুন 8টা বেজে গেছে, আপনার কাজে দেরি হয়ে যাচ্ছে। ক্রিস গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে নিজের ভেতরে আগুন চাপা দিতে 5 সেকেন্ড চোখ বন্ধ করে মনে হয় নিজের শরীরটাকে নিয়ন্ত্রণ করছে। রুহি আস্তে করে সরে যাওয়ার চেষ্টা করে। ক্রিস এক লাফে সামনে এসে পথ আটকে দাঁড়ায়। রুহি ডান দিকে গেলে ক্রিস ডান দিকে, রুহি বাঁ দিকে গেলে বাঁ দিকে, আবার বাঁ দিকেই চলে আসে। ক্রিস, এই টিকটিকিটা কোথা থেকে এলো? টিকটিকির নাম শুনতে রুহি চমকে লাফিয়ে উঠল। পেছনে তাকানোর সাহস নেই। এক লাফে সোজা ক্রিসের কোলে উঠে পড়ে। সে ভয়ে জড়িয়ে ধরে শক্ত করে ক্রিসের ভেতরে কারেন্ট লাগে। ভাবছি একটা টিকটিকি পুষবো, যখন আমার কাছে আসতে চাইবি তখনই গায়ে ছাড়বো। রুহি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফিসফিস করলে, প্লিজ ওটা সরান। ক্রিস দুষ্টু এসে বলে, কিছু থাকলে তারপর না সরাবো? রুহি ভুরু কুচকে তার দিকে তাকায়। মানে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? মুহূর্তে তাড়াহুড়ো করে ক্রিসের কোল থেকে নেমে যায়। তারপর ক্রিসের বুকে কয়েকটা কিল বসিয়ে দেয়। ক্রিস তার হাতগুলো চেপে ধরে হালকা বাঁকা হাসিতে তাকিয়ে থাকে রুহির দিকে। ঠিক তখনই তোয়ালেটা আলগা হয়ে ফস করে নিচে পড়ে যায়। রুহি, অসভ্য লোক! ক্রিস চিৎকার করে তোয়ালা ধরতে যায়, আর ক্রিস অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে। রুহি চিৎকার করতে ক্রিস তাড়াতাড়ি হাত দিয়ে নিজের চোখ ঢেকে নেয়। ক্রিস, কাঁদে না লেদু সোনা, আমি কিছু দেখিনি, প্রমিস। আপনি মিথ্যে বলছেন। ক্রিস হেসে বলে, ঠিক আছে, তাহলে ভালো করে দেখি। বলে সে চোখ হাত থেকে সরাতে চাইলে তুই তৎক্ষণাৎ নিজের 2 হাত দিয়ে হাতটা দিয়ে ক্রিসের চোখ ঢেকে দেয়। অসভ্য লোক, যান কাজে যান। ক্রিস দুষ্টু হাসি থামাতে না পেরে একটু হেলে দাঁড়ায়, তাড়াহুড়ো করে চলে নেয়। বিকালে রুহি বই নিয়ে উঠোনে পায়চারি করছে। পাতায় পাতায় ডুবে থাকা মেয়েটা হঠাৎ থমকে যায়। ক্রিস সাইকেল চালিয়ে আসছে। রুহি অবাক হয়ে এগিয়ে এসে মুচকি এসে বলে, আমি কি ঠিক দেখছি ক্রিস খান? সাইকেল, ইন্টারেস্টিং তো। ক্রিস সাইকেল থেকে নামতে তার চোখে চেনা দুষ্টু হাসি। তোমার প্রেমে আমি এমনভাবে ডুবেছি বাটারফ্লাই, যে তোমার জন্য আমি সব করতে পারি।
ক্রিস রুহি চোখ বন্ধ করে বলল, এই ভণ্ডমামি বাদ দেন, প্রথমে বলুন আপনার বাইকটা কোথায়। ক্রিস মাথা চুলকে হাসি দিয়ে বলে, ওটা একটু সমস্যা হয়েছে, সার্ভিসিংয়ে আছে। এই সাইকেলটা রহিমের কাছ থেকে নিয়েছি, 3 দিন ধরে এটাতেই চলবে। রুহি মুচকি এসে বলে, আচ্ছা চলুন আগে খেয়ে নিন, মনে আছে তো আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন বলছিলেন। ক্রিস হঠাৎ এগিয়ে এসে রুহিকে তুলে নিল, ঘরের ভিতর ঢুকতে তুলল। আজকে তো বাইক নেই বউ, আমার ম্যাডামকে সাইকেলে উঠতে পারবে? রুহি লাজুক হাসি দিয়ে বলল, খুব পারবো। আজ আপনি আমাকে সাইকেলে করে ঘোরাবেন, আর হ্যাঁ ফুচকাও খাওয়াবেন। রুহি চৌকিতে বসে ক্রিস বলল, ব্যাস এইটুকু? রুহি মাথা নেড়ে, আপাতত এইটুকু। বেশ, তুমি খাওয়ার রেডি করো, আমি আসছি। সন্ধ্যা নেমে এলো, চারিদিকে মৃদু অন্ধকার, বাতাসে শীতল নরম হয়। ক্রিস রেডি হয়ে বারান্দায় দাঁড়াতে থেকে ক্রিস সাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছে। তার চোখে সেই চেনা শান্তি হাসি, যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে। রুহি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, চলুন। ক্রিস একটা অস্বস্তি নিয়ে বলল, আমি একটা রিক্সা রাখি না, মানে সাইকেলে তোর অসুবিধা হবে বাটারফ্লাই? রুহি ভ্রু তুলে মাথা নেড়ে বলল, না আমি সাইকেলে যাব, বলে সাইকেলের সামনে গিয়ে আলতো করে বসে পড়ল। ক্রিস অবাক হয়ে বলল, এখানে বসবে? পায়ে ব্যথা হবে না? রুহি ঠোঁট কামড়ে মুচকে এসে বলল, কিছু হবে না, চলুন। ক্রিস একটু তাকিয়ে রুহির দিকে তাকিয়ে জেদ মেশানো মিষ্টি হাসি দেখে নিজেও হাসলো। ধীরে ধীরে রুহির কপালে একটা নরম চুমু দিল। তারপর সাইকেল চালানো শুরু করতে রুহি স্বাভাবিকভাবে সামান্য পেছনে হেলে ক্রিসের বুকে ঠেসে বসলো। ক্রিসের শ্বাস যেন চুল ছুঁয়ে যাচ্ছে, রুহির চুল বাতাসে উঠছে, সেই সুবাসে ক্রিসের গলা জড়িয়েছে। রুহি হাসতে হাসতে মাথা ঘুরিয়ে ক্রিসের দিকে তাকায়, চোখে আনন্দ, নিরাপত্তা, ভালোবাসা মিশ্র অশ্রু। ক্রিস এক হাত দিয়ে হ্যান্ডেল ধরছে, অন্য হাতে রুহির হালকা নিরাপত্তা দিল। নরম হওয়া দুজনের নীরব ঘনিষ্ঠতা যেন পৃথিবীর সময়কে থামিয়ে দিচ্ছে। ক্রিস সাইকেল চালাতে চালাতে অনেক দূর এগিয়ে গেছে। রুহির চুলে হাওয়া খেলছে, মুখে সেই খুশির ঝিলিক। হঠাৎ রুহি আঙুল তুলে সামনে দেখলো, ওই তো ফুচকা, ওইখানে চলুন, আমার খিদে পেয়েছে। ক্রিস এসে সাইকেলটা ঠিক দোকানের সামনে রাখলো। রুহি লাফিয়ে উঠলো, কাকু বেশি করে ঝাল দিয়ে ফুচকা বানাবেন? ক্রিস একটু বুড়কুচকে, হ্যাঁ তবে বেশি না, শরীর খারাপ করবে। রুহি চোখ বড় বড়, শুধু আমিও না, আপনি খাবেন। ক্রিস হেসে কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। একটু সরে গিয়ে ফোন কানে ধরলো। দোকানদার রুহিকে ফুচকা ধরে গেল। রুহি একটা মুখে পুঁতে হাসতে হাসতে ক্রিসের কাছে এগোলো, তার চোখে আনন্দ, মুখে ফুচকার ঝাল, লাল হাফা। সেই সময় একটা বাইক তীব্র গতিতে এসে রুহির সামনে ব্রেক কষলো। বাইকের পেছন থেকে কেউ কিছু একটা ছুঁড়ে মারল রুহির মুখে, আর মুহূর্তে বাইকটা গতি বাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। রুহি মুহূর্তে চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো, জ্বালায় ছটফট করলো। রুহি বুঝলো এটা পুড়ে যাওয়ার কষ্ট, এটা অ্যাসিড। ক্রিস দাঁড়িয়ে, রুহির চিৎকার তার কানে তীক্ষ্ণ ছুরির মতো ফুটে উঠল। ফোন তার হাত থেকে পড়ে গেল পথের নেই। ক্রিস কিছু ভাবতে পারল না, পাগলের মতো দৌড়তে দৌড়তে রুহির দিকে ছুটল। মাটিতে কুঁকড়ে থাকা রুহিকে আগলে করে তুলে নিল। কী হয়েছে বাটারফ্লাই, দেখি তো। রুহির কণ্ঠ কাঁপছে, চোখে পানি, হাত, গাল, চিবুক জ্বলে পুড়ে যাচ্ছে। ক্রিস, আমার মুখ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ক্রিসের বুকটা মুহূর্তে খালি হয়ে গেল, চোখ লাল, শ্বাস কাঁপছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাটারফ্লাই। কে করলে এটা? কোন? দম থাকলে সামনে আইবে বেহেন ড্যাশ। ঠিক তখনই পাশে থাকা এক লোক এগিয়ে এসে বলল, তার কণ্ঠ স্থির, ভাই আসুন, আমার গাড়ি এসে, হসপিটালে নিয়ে চলুন। ক্রিস রুহিকে শক্ত করে চেপে ধরে, ভাই অনেক ধন্যবাদ, প্লিজ তাড়াতাড়ি করুন, আমার বাটারফ্লাই অনেক কষ্ট পেয়েছে। লোকটা পথ দেখাতে লাগলো, গাড়িকে নিয়ে যায়। ক্রিস রুহিকে বুকে আগলে ধরে দৌড়াতে দৌড়াতে বলে, কিচ্ছু হবে না বাটারফ্লাই, এই বাটারফ্লাই চোখ খোল, আমি আছি, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। দেখ বাটারফ্লাই, কথা বল না, কথা বলছিস না কেন? চলবে। ম্যাট ফর ইউ, পর্ব 4, পুরো গল্প প্লেলিস্টে।